এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী হাসান ওয়ালি। ওয়ালি, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। এই যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ভিন্ন মত তৈরি হয়েছে, আপনার প্রতিবেদনে যেমনটি দেখছিলাম, আমাদেরকে যদি একটু বিস্তারিত জানাতেন এই বিষয়ে। আমরা জানি যে জুলাই সনদ নিয়ে মূলত তৃতীয় দফার আলোচনা এখন চলছে। প্রথম দুই দফায় যে জুলাই সনদে কী কী বিষয় থাকবে, মৌলিক সংস্কারের জায়গাগুলো, বিশেষভাবে সংবিধানের সঙ্গে যেসব বিষয় সংশ্লিষ্ট সেসব বিষয় আসলে কিভাবে আসলে থাকবে, কতটুকু থাকবে, প্রধানমন্ত্রীর ক্ষমতা কতটুকু থাকবে, কতটুকু কমবে, রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু বাড়ানো হবে, এসব কিছু নির্বাচন ব্যবস্থা নিয়ে, সাংবিধানিক ব্যবস্থা নিয়ে সব কিছু নিয়ে মূলত আলোচনা হয়েছে। যেখানে আমরা দেখেছি প্রথম দফায় মূলত সব কিছু নিয়ে আলোচনা হওয়ার পরে দ্বিতীয় দফা মূলত যেটি জুলাই মাসের মধ্যে জুলাই সনদ দেওয়ার এক ধরনের পরিকল্পনা ছিল সরকারের, সেই সময়টাতে 19টি বিষয়ের উপর মূলত আলোচনা হচ্ছে। 19টি মৌলিক সংস্কার, তার মধ্যে 10টাতে সবাই এটা আমরা দেখেছি যে এক ধরনের নোট অফ ডিসেন্ট সহ পাশ হয়েছে, বাকি 9টা সর্বসম্মতভাবে পাশ হয়েছে। এখন যেটি হচ্ছে যে এই জুলাই সনদ যেটি হলো বা যেটি সবাই মিলে ঐকমত্যে আসলেন, সেটি বাস্তবায়ন কিভাবে হবে সেই বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে মূলত আলোচনা হচ্ছে। আজকে সুনির্দিষ্টভাবে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে বেশ কয়েকটি প্রস্তাবনা দেওয়া হয়েছে। সেটি আমরা আজকের দিনটি আসলে বিশেষভাবে উল্লেখযোগ্য সে কারণেই, যেরকম বলা হয়েছে যে জুলাই সনদ নিয়ে যেই আলোচনাগুলো হচ্ছে, জামায়াত, এনসিপি সহ অন্যদের তরফ থেকে বলা হচ্ছে এটি একটি আইনি ভিত্তি তারা চান। অন্যদিকে বিএনপির তরফ থেকে বলা হচ্ছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচন অর্থাৎ ত্রয়োদশ নির্বাচনের মধ্য দিয়ে যারা পার্লামেন্টে যাবেন তারাই আসলে এই জুলাই সনদ, সেখানে সবার স্বাক্ষর থাকবে, কমিটমেন্ট থাকবে, সেটির উপরে তারা আলোচনা করে আসলে সেটি তারা অনেকেই আবার বলছেন যে ওই নির্বাচনের দিনে গণভোটের আয়োজন করা হতে পারে, যে জুলাই সনদ বাস্তবায়ন হবে কি। সেটি আজকের দিনেই মূলত সেই প্রস্তাবনা দেওয়া হয়েছে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে। আমরা যদি একটু প্রস্তাবনাগুলো দেখি, আজকে ঐকমত্য কমিশনের প্রতিদিনের মতো সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজের সভাপতিত্বে শুরু হয়, যেখানে আজকে বলা হয়েছে যেরকম জুলাই সনদের 22 অনুচ্ছেদের ক্ষমতা বলে সাংবিধানিক আদেশ জারি, যেটি বেশ কয়েকটি রাজনৈতিক দল কিন্তু এরকম সাংবিধানিক আদেশের আসলে তারা দাবি করছিলেন। এর পরবর্তীতে তারা যেটি বলছেন, আজকে ঐকমত্য কমিশন সাংবিধানিক আদেশের উপর তারা গণভোটের কথা বলছেন এবং গণভোটের একটি সুনির্দিষ্ট তারিখও কিন্তু আজকে ঘোষণা করা হচ্ছে, যেটি জাতীয় নির্বাচন অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে যারা ভোটার থাকবেন তারা এই সংস্কারের ব্যাপারে আসলে তারা ভোট দিবেন, এই অনুষ্ঠানে ভোট দিবে। একই সঙ্গে সাংবিধানিক আদেশে গণভোটের যে বিধানটি আসলে থাকবে সেটি যাতে করে অন্তর্ভুক্ত করা হয় সেই দাবি, সেই প্রস্তাবনা দেওয়া হয়েছে। এবং একই সঙ্গে যদি আগামীকাল বা আগামী পরশু এই সাংবিধানিক আদেশটি করা হয়, সেক্ষেত্রে আসলে যে আগামীকালকে থেকেই তারিখটি যাতে করে অন্তর্ভুক্ত হয় গণভোটের মাধ্যমে, তেমন প্রস্তাবনা কিন্তু দেওয়া হচ্ছে। সেটি নিয়ে কিন্তু মতভিন্নতা জায়গাটা আছে। আজকেও সেটি স্পষ্ট হচ্ছে বিএনপি তরফ থেকে, যেমনটি বলা হচ্ছে যারা সাংবিধানিক আদেশের পক্ষে নয় বিএনপি, তেমনটি তারা বলেছেন তারা আইনি ভিত্তি আসলে কিভাবে করা যায়, কোনটি করা যায় তার জন্য সুপ্রিম কোর্টের পরামর্শ নেওয়ার প্রস্তাব দিয়েছে। কিন্তু গণভোটের ব্যাপারে বিএনপি খুব একটি দ্বিমত আজকে করেনি। আজকে অন্যান্য দিনের মতোই বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি নেতৃত্ব দিয়েছেন বিএনপির প্রতিনিধি দলের। তারা বলছেন যে বিএনপি যে জায়গাটি গণভোটের জায়গাটিতে, যে স্বাভাবিকভাবেই যদি আগামী পার্লামেন্টও আসলে শুরু হয়, তারাও যদি এই মৌলিক সমস্যাগুলো করতে যায় সেক্ষেত্রে গণভোটের প্রয়োজনীয়তা রয়েছে, যার ফলে দুইবার গণভোট কিভাবে হবে সেটি নিয়ে একটি প্রশ্ন কিন্তু বিএনপি তুলেছে। জামায়াতের দিকে যদি আমরা দেখি, জামায়াত কমিশনের প্রস্তাবে মোটামুটি একমত হয়েছে, কিন্তু তারা আসলে নির্বাচনের দিন গণভোটটি তারা চায় না, তারা নির্বাচনের আগে গণভোট দাবি করছে। একই সঙ্গে তারা বলছে যে জুলাই সনদের অধীনেই তারা নির্বাচন চায়। এনসিপির পক্ষ থেকে যেটি আমরা জানি যে 5 আগস্টের পর থেকে নতুন সংবিধান প্রণয়নের দাবি তারা করছিলেন, যদিও তারা সংবিধান সংস্কারের সব ধরনের আলোচনার মধ্যে আছেন, কিন্তু তাদের দাবির জায়গাটি হচ্ছে নতুন সংবিধান এবং তার জন্য গণপরিষদ নির্বাচন আসলে দরকার। সেটি আজকেও তারা বলেছেন গণপরিষদ নির্বাচনই সর্বোত্তম পন্থা। একই সঙ্গে তারা দলীয় ফোরামে আলোচনা করে আসলে সিদ্ধান্ত জানাবেন কমিশনের যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনা সম্পর্কে। অন্যান্য দল যদি আমরা একটু দেখি, ইসলামী আন্দোলন একইভাবে তারা গণভোটের মাধ্যমে এই জুলাই সনদের বৈধতা দাবি করেছে। অধিকার পরিষদ যেটি আজকে বলেছেন যে সরকারকে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সিদ্ধান্ত নিতে হবে, অর্থাৎ রাজনৈতিক দলগুলোর দিকে যদি তারা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছেড়ে দেয় বা সেটি তারা নিতে বলে, তাহলে এটি অনেক বেশি দেরি হবে, দীর্ঘায়িত হবে এমন শঙ্কা প্রকাশ করেছেন। এবি পার্টির পক্ষ থেকেও কিন্তু আসলে গণভোটের দাবি করা হয়েছে। একই সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সুপ্রিম কোর্টের পরামর্শ নেওয়ার কথা বলেছেন এবং তারা আগামী সংসদের হাতে ন্যস্ত করার কথা বলেছেন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টিরও কিন্তু অনেকটা একই রকমের মত। এই যে প্রস্তাবনাটা
প্রস্তাবনাটা আসলে তৈরি করেছে জাতীয় ঐকমত্য কমিশন, সেটি কিন্তু আসলে একটি বিশেষজ্ঞ প্যানেল করেছে। আপনাকে জানিয়ে রাখি যে বিশেষজ্ঞ প্যানেল যেখানে মূলত সাবেক বিচারপতি সহ অন্যান্য যারা রয়েছেন আইনজীবী সহ তাদের নিয়ে মূলত একটি বিশেষজ্ঞ প্যানেল কয়েক দফায় তাদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক দেওয়ার পরে তারা রাজনৈতিক দলগুলোর কাছে সে মতামত দিয়েছেন, রাজনৈতিক দল ফিরতি মতামত দিয়েছেন। তারপরে আসলে তারা যেই মতামতগুলো পেয়েছেন সেটি তারা আসলে বিচার বিশ্লেষণ করে আসলে এই যে আজকের যে প্রস্তাবনা সেটি তৈরি করেছেন। এ বিষয়ে বিএনপি কি বলেছে একটু বিস্তারিত যদি জানান। জি, বিএনপি আমরা দেখে আসতে চাই আজকে এদিকে রাজধানীতে আলাদা আয়োজনে বিএনপি নেতারা বলেছেন আনুপাতিক বা পিআর পদ্ধতিতে নির্বাচন চাইলেই হবে না, জনগণের ম্যান্ডেট আদায় করতে হবে। সংবিধান সংশোধনের আগে এই পদ্ধতিতে নির্বাচনের সুযোগ নেই বলেও সাফ জানান তারা। যেমনটি আসলে আমরা দেখছিলাম যে পিআর নিয়ে আসলে কিন্তু একটি দাবি আছে জামায়াতের পক্ষ থেকে, কিন্তু ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই জুলাই সনদের মধ্যেই যাতে করে সেটি অন্তর্ভুক্ত করা হয় এমন দাবিও কিন্তু করা হয়েছে। বিএনপি কিন্তু আসলে পিআর নিয়ে খুব একটি যে কর্মসূচিতে সেটিতে যায় না। আমরা দেখছি বেশ কিছু ইসলামী দল কিন্তু স্বতন্ত্রভাবে একই দাবিতে আন্দোলনে নামছে। আগামীকালকেও তাদের সমাবেশ আছে রাজধানীতে। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে পিআর যে বাংলাদেশে কার্যকর নয় সেটি তারা তাদের সমাবেশ বিক্ষোভের মধ্য দিয়ে আসলে তারা জনগণের কাছে পৌঁছাবে, কিন্তু এখন পর্যন্ত কোনো কর্মসূচি নেয়নি। আর মোটা দাগে জুলাই সনদের যে জায়গাটি গতকালকে মূলত 15 দিনের 1 মাসের জন্য এটির যেই সময়সীমা ছিল মেয়াদ সেটি বৃদ্ধি করা হয়েছে, অর্থাৎ অক্টোবরের 15 তারিখ পর্যন্ত ঐকমত্য কমিশনের যে মেয়াদ সেটি বৃদ্ধি করা হয়েছে। এবং ঐকমত্য কমিশন আশা করছে এর মধ্যে আসলে তারা জুলাই সনদ যেখানে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবেন এবং স্বাক্ষর করার মধ্য দিয়ে আসলে জুলাই সনদ সেটি আসলে এখনো যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ভিন্ন মত, ঐকমত্য কমিশন আসলে তাহলে কি করছে? তারা তো সবাইকে এক জায়গায় নিয়ে আসবে, সেটা এত দেরি হচ্ছে কেন? ঐকমত্য কমিশন কিন্তু আসলে খুব কার্যকর ভূমিকায় পালন করছে বলা চলে। এটি তো আসলে খুব দ্রুহ কাজ আসলে, যে বিভিন্ন রাজনৈতিক দলের মতভিন্নতা থাকবে এটি তো আসলে স্বাভাবিক। যেটি বাংলাদেশে এখন পর্যন্ত হয়নি সেটি আসলে খুব দ্রুত সময়ের মধ্যে হবে, রাতারাতি হবে, একদিনের আলোচনা হবে, সেটি তো আসলে মুশকিল। কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলো ছাড় দেবে জাতির স্বার্থে, আগামী দিনের বাংলাদেশে যাতে করে আর কোনোভাবে স্বৈরতন্ত্র জেঁকে বসতে না পারে সেটি নিশ্চিত করার জন্য সেই আশাবাদ কিন্তু ঐকমত্য কমিশন তারা সবসময় ব্যক্ত করছেন এবং সেই প্রত্যাশা তাদের তরফ থেকে আছে। আপনি যেহেতু এই বিষয়টি আমি দেখেছি ঐকমত্য কমিশনে আপনি অনেকবার গিয়েছেন এবং আপনি তথ্য সংগ্রহ করে আমাদেরকে জানিয়েছেন, আপনার কাছে কি মনে হয় এই যে 1 মাস বৃদ্ধি করা হয়েছে এই 1 মাসের মধ্যে কি আসলে ঐকমত্য সম্ভব হবে কিনা? খুব সম্ভবত 1 মাসের মধ্যে আসলে সেটি শেষ হবে, কারণ সবকিছু কিন্তু প্রায় গুছিয়ে এনেছে ঐকমত্য কমিশন। জি, হাসান ওয়ালি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী হাসান ওয়ালি।